সুপ্রভাত। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমরা যে অধ্যায়টি নিয়ে আলোচনা করছি বর্তমানে, সেটি কয়েকটি প্রধান রাজনৈতিক মতবাদ, এই অধ্যায়ের মধ্যে আমরা রয়েছি। এবং গতদিনে আমাদের যে টপিকটি নিয়ে আলোচনা হয়েছে সেটি হলো উদারনীতিবাদ। তো উদারনীতিবাদের তিনটি ধারা আছে বা তিনটে ভাগ রয়েছে: সনাতন উদারনীতিবাদ, সংশোধনমূলক উদারনীতিবাদ এবং সমকালীন উদারনীতিবাদ। সনাতন উদারনীতিবাদ নিয়ে আমরা এর আগের দিনে আলোচনা করেছি এবং সেখানে সনাতন উদারনীতিবাদের যে অন্যান্য ধারা, সেই ধারাগুলো নিয়েও আমরা এর আগের দিনে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় যে ভাগটি, অর্থাৎ সংশোধনমূলক উদারনীতিবাদ বা রিভিশনাল লিবারালিজম নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলো আমরা শুরু করি সংশোধনমূলক উদারনীতিবাদ নিয়ে আলোচনা করা। গত ক্লাসে যখন আমরা সনাতন উদারনীতিবাদ নিয়ে আলোচনা করেছিলাম, তো সেখানে আমরা দেখেছিলাম যে সনাতন উদারনীতিবাদের বিশেষ বিশেষ যে সমস্ত দার্শনিক এবং অর্থনীতিবিদ ছিলেন, তো তারা হলেন হার্বার্ট স্পেন্সার, জেরেমি বেনথাম, জন স্টুয়ার্ট মিল প্রমুখ দার্শনিক, এবং অ্যাডাম স্মিথ, ডেভিড রিকার্ডো প্রমুখ অর্থনীতিবিদ। এনারা সনাতন উদারনীতিবাদের পক্ষে নানা রকম যুক্তিতর্কের অবতারণা করেছেন। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে চরম ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের বিরুদ্ধে একটা প্রতিক্রিয়া দেখা দেয়। এই চরম ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ এর সমর্থক হলেন সনাতন উদারনীতিবাদীরা। কিন্তু 19 শতকের শেষের দিকে এবং 20 শতকের প্রথমের দিকে, বিশেষত প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে চরম ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। 19 শতকের মধ্যভাগে ধনতান্ত্রিক অর্থনীতির প্রভাবে ইউরোপীয় দেশগুলিতে সাধারণ মানুষের দুঃখ কষ্ট বেড়ে যায়। মুষ্টিমেয় ধনিক শ্রেণীর হাতে সম্পদের কেন্দ্রীভবন ঘটে। সাধারণ মানুষের মনে ক্ষোভ, অসন্তোষ জমা হতে থাকে। কখনো কখনো জনগণের মধ্যে এই পুঞ্জীভূত ক্ষোভ আন্দোলনের আকার নেয়। তো এই অবস্থায় সাধারণ মানুষ একদিকে সনাতন উদারনীতিবাদের উপর আস্থা হারিয়ে ফেলে এবং অন্যদিকে সমাজতান্ত্রিক আদর্শের প্রতি আকৃষ্ট হতে থাকেন। এ মত অবস্থায় কিছু সমাজতান্ত্রিক দার্শনিক তারা উদারনীতিবাদ যে জনকল্যাণ সাধনে ব্যর্থ, এটা জনগণের কাছে সহজেই প্রমাণ করতে সক্ষম হন। তো ফলে প্রয়োজন হয়ে পড়ে সনাতন উদারনীতিবাদের যে প্রচারিত নেতিবাচক রাষ্ট্রের ধারণা, তার সংশোধন করা এবং সনাতন উদারনীতিবাদকে সংশোধিত করে উদারনীতিবাদকে জনসাধারণের কাছে গ্রহণযোগ্য করে তোলা। তো এই কাজে যারা আত্মনিয়োগ করেছিলেন তাদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হ্যারল্ড লাস্কি, ম্যাকাইভার, আর্নেস্ট বার্কার, উইলিয়াম বেভারিজ, লেম্যান, অস্টিন ড্রেনি, উইলিয়াম টেম্পল, এই সমস্ত চিন্তাবিদগণ।
সনাতন উদারনীতিবাদকে সংশোধন করে যেহেতু এই উদারনীতিবাদ জায়গা করে নিয়েছে, তাই এই উদারনীতিবাদের নামকরণ হয়েছে সংশোধনমূলক উদারনীতিবাদ বা রিভিশনাল লিবারালিজম। তো এই উদারনীতিবাদ একদিকে যেমন জনকল্যাণকামী আদর্শের কথা প্রচার করে, অন্যদিকে কিছু কিছু সমাজতান্ত্রিক নীতিও গ্রহণ করার কথা এরা ঘোষণা করে। সনাতন উদারনীতিবাদের ক্ষেত্রে আমরা যেমন দেখেছি যে সনাতন উদারনীতিবাদ একটি খাতে প্রবাহিত হয়নি, তেমনি সংশোধন উদারনীতিবাদেও একটি খাতে প্রবাহিত হয়নি। সংশোধনমূলক উদারনীতিবাদেরও কয়েকটি ধারা রয়েছে। তো প্রধানত সংশোধনমূলক উদারনীতিবাদের দুটি ধারা আছে, একটি হলো জনকল্যাণবাদ এবং দ্বিতীয়টি হলো উদারনৈতিক বহুত্ববাদ। তো জনকল্যাণবাদ এই ধারার মধ্যে যে সমস্ত প্রচারকরা রয়েছেন তারা হলেন জে.এম. কেইন্স, উইলিয়াম বেভারিজ, হার্বার্ট লেম্যান, অস্টিন রেনি, উইলিয়াম টেম্পল প্রমুখ। এনারা জনগণের জীবনে অর্থনৈতিক নিরাপত্তা প্রতিষ্ঠার উদ্দেশ্যে জনকল্যাণকর রাষ্ট্রের তত্ত্ব প্রচার করেছিলেন। অর্থাৎ রাষ্ট্র হবে জনকল্যাণকামী। অর্থাৎ তারা যে রাষ্ট্রের কথা বলছেন সেই রাষ্ট্রটি হবে ইতিবাচক রাষ্ট্র, এবং সেই রাষ্ট্রের দায়িত্ব থাকবে যে বহু এবং বিভিন্ন ধরনের জনকল্যাণকর কর্মসূচি রূপায়ণ করা। অর্থাৎ রাষ্ট্রের কাজ হবে এখন থেকে জনগণের কল্যাণ করা এবং তার নিরাপত্তা দেওয়া। তো এই জনকল্যাণবাদে যে সমস্ত প্রবক্তারা রয়েছেন তারা মনে করতেন যে ব্যক্তি জীবনের এমন কোনো দিক নেই যা রাষ্ট্রের কর্মক্ষেত্রের বহির্ভূত। অর্থাৎ জনগণের জীবনে এমন কোনো দিক নেই যেটি রাষ্ট্রের এখতিয়ারের মধ্যে পড়ে না। তো এইভাবে জনকল্যাণবাদী দার্শনিকরা একদিকে রাষ্ট্রকে সাম্যবাদ এবং অনিয়ন্ত্রিত ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের সমন্বয় সাধনের কথা প্রচার করতে থাকেন। অর্থাৎ আমরা সনাতন উদারনীতিবাদে দেখেছিলাম যে সনাতন উদারনীতিবাদে রাষ্ট্রকে সরিয়ে দিয়ে ব্যক্তির ওপরে বেশি গুরুত্ব আরোপ করা হয়েছিল। সংশোধনমূলক উদারনীতিবাদে সেখানে দেখা যাচ্ছে যে ব্যক্তির পরিবর্তে রাষ্ট্রের হাতে বেশি ক্ষমতা দেওয়ার কথা বলা হচ্ছে এবং রাষ্ট্র জনকল্যাণ সাধনের জন্য কাজকর্ম করবে। রাষ্ট্রের হাতে বেশি ক্ষমতা, রাষ্ট্র কাজ করবে, কিন্তু সেই কাজটি সবসময় হবে জনগণের কল্যাণ সাধন করা। এর দ্বিতীয় যে ধারাটি রয়েছে সেটি হচ্ছে উদারনৈতিক বহুত্ববাদ। তো এই উদারনৈতিক বহুত্ববাদের যে সমস্ত প্রবক্তা রয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন হ্যারল্ড লাস্কি, ম্যাকাইভার, আর্নেস্ট বার্কার প্রমুখ চিন্তাবিদ। তো এদের দ্বারা যে প্রচারিত যে ধারা সেটি নাম উদারনৈতিক বহুত্ববাদ। তো এই বহুত্ববাদী যে রাষ্ট্র দার্শনিক, এদের মতে মানুষের বহুমুখী জীবনের পরিপূর্ণ বিকাশ সাধন কেবলমাত্র রাষ্ট্রের একার পক্ষে সম্ভব নয়। অর্থাৎ মানুষের যে জীবনের বহুমুখী দিক রয়েছে সেই বহুমুখী দিকগুলির পরিপূর্ণ বিকাশ সাধন একমাত্র রাষ্ট্রের পক্ষে করা সম্ভব নয়। তাই তারা মনে করেন যে সমাজের মধ্যে রাষ্ট্র ছাড়াও আরও যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে, যেমন হচ্ছে বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয় প্রতিষ্ঠান বা সংঘ, এরাও রাষ্ট্রের মতোই সমান গুরুত্বপূর্ণ, স্বাধীন ও সার্বভৌম। অর্থাৎ
জনগণের বহুমুখী জীবনের বিকাশ সাধনের জন্য রাষ্ট্র একা নয়, তার সঙ্গে সঙ্গে এই সমস্ত সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয় প্রতিষ্ঠান, সংঘ এরাও সমানভাবে গুরুত্বপূর্ণ। তো এইভাবেই বহুত্ববাদীরা ব্যক্তি স্বাতন্ত্র্যের পরিবর্তে গোষ্ঠী স্বাতন্ত্র্যের উপরে গুরুত্ব আরোপ করে থাকেন। তো তারা ব্যক্তির বাহ্যিক আচার আচরণ নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাষ্ট্রের হাতে প্রদান করেছেন বা প্রদান করতে সম্মত থাকলেও ব্যক্তির অন্তর্জীবনের উপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণকে মেনে নিতে রাজি ছিলেন না। তো এ প্রসঙ্গে আমরা একজনের কথা বলতেই পারি, তিনি হলেন ম্যাকাইভার। তিনি বলেছেন যে পেন্সিল কাটার পক্ষে কুঠার যেমন অনুপযোগী, ব্যক্তির অন্তর্জীবনের সূক্ষ্ম অনুভূতিগুলির বিকাশ সাধনে রাষ্ট্রও তেমন অনুপযোগী। অর্থাৎ মানুষের আমরা যদি কোনো পেন্সিল কাটার যদি আমাদের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা কুঠার যেমন ব্যবহার করি না, তেমন মানুষের জীবনে কিছু সূক্ষ্ম অনুভূতি আছে যেগুলি পরিপূর্ণ করা রাষ্ট্র করতে পারে না। তো তার জন্য বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয় যে সমস্ত প্রতিষ্ঠান বা সংঘ রয়েছে বা গোষ্ঠী রয়েছে, তারা ব্যক্তির এই সমস্ত সূক্ষ্ম অনুভূতিগুলির বিকাশ সাধন করে। অর্থাৎ বহুত্ববাদ অনুযায়ী কেবল রাষ্ট্র নয়, রাষ্ট্র ছাড়াও অন্যান্য যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে, সেটা সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয় যাই হোক না কেন, তারাও ব্যক্তির কল্যাণ সাধন করে থাকে এবং ব্যক্তির জীবনের পরিপূর্ণ বিকাশে সমানভাবে অংশীদার। তো তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে সনাতন উদারনীতিবাদের থেকে সংশোধনমূলক উদারনীতিবাদ একটু আলাদা, এবং সেই পার্থক্যটি হলো যে সনাতন উদারনীতিবাদ ব্যক্তি স্বাতন্ত্র্যের উপরে অধিক গুরুত্ব দিয়েছিল এবং রাষ্ট্রকে গৌণ করে রেখেছিল। সংশোধনমূলক উদারনীতিবাদ ব্যক্তি স্বাধীনতা পরিবর্তে রাষ্ট্রের উপরে গুরুত্ব দিতে বেশি আগ্রহী এবং রাষ্ট্রকে এরা জনকল্যাণকর রাষ্ট্র হিসেবে প্রচার করেছেন, এবং তার সঙ্গে সঙ্গে সমাজের অন্যান্য যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোকেও সমানভাবে সংশোধনমূলক উদারনীতিবাদ গুরুত্ব দিতে প্রচেষ্টা চালিয়েছে। একজন স্টুডেন্ট আজ প্রশ্ন করেছে যে সমকালীন উদারনীতিবাদ আজকেও প্রাসঙ্গিক কিনা, আজকের দিনে প্রাসঙ্গিক কিনা। তো আমরা যখন 3 ধরনের উদারনীতিবাদের কথা আমরা যখন বলেছি, 3টে ভাগের কথা, অর্থাৎ 3টে ভাগ ছিল সনাতন উদারনীতিবাদ, সংশোধনমূলক উদারনীতিবাদ এবং সমকালীন উদারনীতিবাদ। তো সেখানে আমরা বলেছিলাম যে সনাতন উদারনীতিবাদের যে সময়সীমা, সেটা ছিল জন লকের সময় থেকে শুরু করে জন স্টুয়ার্ট মিলের সময় পর্যন্ত। এটা ছিল সনাতন উদারনীতিবাদের সময়। সংশোধনমূলক উদারনীতিবাদ শুরু হয়েছিল মিলের পরবর্তী সময় থেকে 20 শতকের 70 দশকের মাঝামাঝি পর্যন্ত। এই সময় ছিল সংশোধনমূলক উদারনীতিবাদ, অর্থাৎ এই সময়টাও কিন্তু পেরিয়ে গেছে। তাই তারপর থেকে যে উদারনীতিবাদের বিকাশ ঘটেছে সেটি সমকালীন উদারনীতিবাদ। এখন অনেকের মনে হতে পারে যে বর্তমানে মার্ক্সবাদ বা গান্ধীবাদ যেভাবে প্রাসঙ্গিক, সেটি উদারনীতিবাদের ক্ষেত্রে কি সে একই কথা বলা যায়? তো সেক্ষেত্রে বলা যেতে পারে যে উদারনীতিবাদ হলো ধনতন্ত্রের প্রধান হাতিয়ার, অর্থাৎ ক্যাপিটালিজমের সবথেকে বড় হাতিয়ার হচ্ছে উদারনীতিবাদ, আর সোশ্যালিজম বা সমাজতন্ত্রের প্রধান হাতিয়ার হচ্ছে মার্ক্সবাদ। মার্ক্সবাদ হলো সমাজতন্ত্রের প্রধান হাতিয়ার, আর ধনতন্ত্রের বা পুঁজিবাদের প্রধান হাতিয়ার হলো উদারনীতিবাদ। তো
তো আমরা যদি এখন আন্তর্জাতিক ক্ষেত্রে একটি বিশ্লেষণ করি, তাহলে দেখব যে গোটা বিশ্ব জুড়ে যে যতগুলি রাষ্ট্র রয়েছে তার মধ্যে হাতে গোনা কয়েকটি রাষ্ট্রকে বাদ দিলে বেশিরভাগ রাষ্ট্রে ধনতন্ত্র বা পুঁজিবাদ এখনো কায়েম রয়েছে বা রাজত্ব করে চলেছে। এবং যেহেতু উদারনীতিবাদ পুঁজিবাদেরই একটা হাতিয়ার, তো আমরা তো এটা বলতেই পারি যে এখন উদারনীতিবাদ চলছে। এবং যেহেতু আমাদের সনাতন উদারনীতিবাদ পর্ব আমরা জানি কত পর্যন্ত ছিল, জন স্টুয়ার্ট মিলের সময় পর্যন্ত সনাতন উদারনীতিবাদ ছিল, তাই ওই পর্বটা আমরা কাটিয়ে চলে এসেছি। তৃতীয় ছিল সংশোধনমূলক উদারনীতিবাদ। সেই সংশোধনমূলক উদারনীতিবাদের সময় ছিল বিংশ শতকের 70-এর দশকের অর্ধেক পর্যন্ত, মাঝামাঝি পর্যন্ত, অর্থাৎ সেটাও কেটে গেছে। তাহলে বর্তমানে যে উদারনীতিবাদটা চলছে সেটা আমরা সমকালীন উদারনীতিবাদই বলতে পারি। অর্থাৎ বর্তমানেও সমকালীন উদারনীতিবাদ সমানভাবে প্রাসঙ্গিক। আর আমরা দ্বিতীয় অধ্যায় যদিও আলোচনা করিনি, এটি আমরা ক্লাসে আলোচনার জন্য ছেড়ে দিয়েছি। তো সেখানে আমরা যখন আলোচনা করব সেখানে আমরা দেখতে পাবো যে গোটা বিশ্বে এই মতবাদকে কেন্দ্র করে একটি লড়াই ঘটেছে। সেই লড়াইটি হচ্ছে মতাদর্শগত লড়াই বা ঠান্ডা লড়াই। সেখানে দুটি মতাদর্শকে কেন্দ্র করে লড়াই হয়েছিল। একটি হচ্ছে পুঁজিবাদ বা ধনতন্ত্র, আর একটি হচ্ছে সমাজতন্ত্র। একটা সমাজতান্ত্রিক জোট আর একটা ধনতান্ত্রিক জোট। সমাজতান্ত্রিক জোটে ছিল সোভিয়েত ইউনিয়ন, আর পুঁজিবাদী জোটের নেতা ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। তো এই যে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, এরা এই যে দুটি জোটকে কেন্দ্র করে ঠান্ডা লড়াই অনুষ্ঠিত হয়েছিল। এবং বর্তমান দিনে ধনতন্ত্র গোটা বিশ্ব জুড়ে যেভাবে রাজত্ব করে চলেছে সেই তুলনায় সমাজতন্ত্র এখনো কয়েকটি রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। তাই আমরা উদারনীতিবাদকে অপ্রাসঙ্গিক কোনোভাবেই বলতে পারি না। তো আমরা সমকালীন উদারনীতিবাদ এর পরের যে অংশটি রয়েছে এটি নিয়ে আমরা এর পরের দিন আলোচনা করব, কারণ এর পরে সমকালীন উদারনীতিবাদেরও বেশ কয়েকটি ধারা রয়েছে। সেটা যদি আমরা একসঙ্গে আলোচনা করতে যাই তাহলে পুরো ধারণাটাই এলোমেলো হয়ে যাবে বা সমস্যার মধ্যে তোমরা পড়বে। তো আজকে এই পর্যন্ত। এর পরের দিনে আমরা আলোচনা করব সমকালীন উদারনীতিবাদ। তোমাদের যদি কোনো কিছু প্রশ্ন এই প্রসঙ্গে থেকে থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার। ঠিক আছে, সবাই ভালো থেকো। আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ।